জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ঈদ যাত্রার শেষ দিনেও বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সকাল থেকে নির্দিষ্ট সময়ে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছেন। এছাড়া ঈদযাত্রায় ঢাকা, টাঙ্গাইল সহ বিভিন্ন সড়ক, মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে বাড়ি ফিরতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এদিকে সকাল থেকে গাজীপুরের বিভিন্ন সড়কে যানজট থাকলেও বিকেল থেকে স্বস্তি নিয়ে ফিরতে শুরু করেছে সবাই। এ নিয়ে বিস্তারিত জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে শাহাদাত অব্র, টাঙ্গাইলের কালিহাতীর পৌলি থেকে কাউসার আহমেদ ও গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। শুরুতে যাচ্ছি অব্রর কাছে। অব্র, বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। নোমান, এই মুহূর্তে কিন্তু হচ্ছে বিমানবন্দর স্টেশনে অনেকটাই চাপ কম বলা চলে। গতকালকে আমরা যে চিত্র দেখেছিলাম তার তুলনায় অনেক কম। আর এই মুহূর্তে সিরাজগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটি কিন্তু আমি দেখেছি অনেকাংশেই ফাঁকা। তো বলাই চলে যে টিকিট সহ কিন্তু অনেকেই যাত্রায়, এই যে ঈদ যাত্রায় সেটি কিন্তু হচ্ছে করতে পারছে। অনেকেই কিন্তু খুশি যে অনলাইনে যারা টিকিট বুক করেছে তারা কিন্তু অনলাইনেই এই ট্রেনের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। আর এই মুহূর্তে সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি আছে সেটি কিন্তু অপেক্ষা করছে বিমানবন্দর স্টেশনে। এখান থেকে খুব শীঘ্রই কিন্তু ছেড়ে যাবে। এছাড়াও এই ট্রেনগুলো কিন্তু নিয়মিত যেই সময়ে আসার কথা ছিল সেই সময়ে আসছে। বড়জোর 10 থেকে 15 মিনিট ধীর গতিতে যাচ্ছে কিংবা শিডিউল বিপর্যয় হচ্ছে। তবে যাত্রীরা বলছেন যে এই কম সময়ের মধ্যে তারা যেতে পারছে, কিংবা আগে যেমনটি হতো 1 থেকে 2 ঘন্টা করে অপেক্ষা করতে হতো শিডিউল বিপর্যয়ের জন্য, সেটি হচ্ছে না। এতে কিন্তু তারা খুশি প্রকাশ করেছেন। এছাড়াও সুবর্ণ এক্সপ্রেস আছে যেটি কিনা চট্টগ্রামে যাবে, সেটি 4টা 58 মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাবে। এছাড়াও যমুনা এক্সপ্রেস যাবে তারাকান্দি, সেটিও কিন্তু হচ্ছে 5টা 13-তে ছাড়বে। চিলহাটি এক্সপ্রেস চিলহাটিগামী এই ট্রেনটি কিন্তু 4টা 28-এ কিন্তু এখান থেকে 5টা 28-এ কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। এছাড়াও তিতাস কমিউটার, এটি কিন্তু আখাউড়া অভিমুখী, সেটি 6টার দিকে কিন্তু 6টা 16-তে কিন্তু এখানে এসে পৌঁছাবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ব্রহ্মপুত্র এক্সপ্রেসও দেওয়ানগঞ্জ অভিমুখে ছেড়ে যাবে এই স্টেশন থেকে 8টা 7টা 43 মিনিটে, এমনটাই কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করছি। এছাড়াও সবকিছু মিলিয়ে কিন্তু নরসিংদী কমিউনিটা কিন্তু 7টার দিকে ছেড়ে যাবে এই বিমানবন্দর স্টেশন থেকে। এই সব কিছু মিলিয়ে কিন্তু এবারের ঈদ যাত্রা অনেকাংশেই কিন্তু বলা চলে যারা কিনা যাত্রী আছেন তাদের ভোগান্তি অনেকাংশেই কম, তারা সন্তোষ প্রকাশ করেছে। তার পাশাপাশি এখানে অনেকেই জড়ো হয়েছেন যারা কিনা কোনোভাবেই কিন্তু টিকিট পাননি। তারা বলছেন যে তাদের প্রত্যেকেই এই স্টেশনে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন নানাভাবে তাদের বাড়ি ফেরার যেই গন্তব্য সেটিতে সেই যাত্রায় অংশ নেওয়ার। আর সেই ক্ষেত্রে কিন্তু অনেককেই আমরা দেখেছি ট্রেনের ছাদে উঠে যাওয়ার একটি প্রচেষ্টা করেছে। সবকিছু মিলিয়ে এখান থেকে কিন্তু বিমানবন্দর স্টেশনে আমি যতক্ষণ আছি আমি কিন্তু দেখতে পেয়েছি ঘরমুখো যে মানুষের চাপ আগের তুলনায় অনেকাংশেই কমেছে। তার পাশাপাশি যারা কিনা বিমানবন্দর স্টেশনে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু বারবার করে যে কোনো ধরনের ভোগান্তি রোধে কিন্তু তারা কাজ করছে। এখানে রেলের যিনি কিনা সচিব আছেন তিনি এসেছেন এবং এসে কিন্তু হচ্ছে বারবার করে দেখছেন কোনো ধরনের কালো বাজারি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, কোনো কালো বাজারি যেন টিকিট বিক্রি করতে না পারে, সেজন্য কিন্তু সচেষ্ট আছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে আমাদেরকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নোমান। বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছি টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, গেল 2 দিন ধরে এই সড়কে যানজট লেগে রয়েছে, যানজটের মূল কারণ কি আমাদের জানাবেন? যানজটের মূল কারণ হচ্ছে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ। স্বাভাবিক সময়ে যে পরিমাণ যানবাহন এই মহাসড়কে চলাচল করে সেখানে তার চেয়ে প্রায়
3 গুণেরও বেশি যানবাহন এই মহাসড়কে চলাচল করছে। আর এছাড়াও এই এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ফুট ওভারব্রিজ না থাকায় মহাসড়ক ব্যবহার করে যারা পথচারী রয়েছেন তারা রাস্তার এপার থেকে ওই পারে যাচ্ছেন। এই যে একটা সময় লেগে যাচ্ছে। আর এছাড়াও এই এলেঙ্গা থেকে সামনের অংশে প্রায় 4টি লিং রোড রয়েছে। এই লিং রোড থেকে যখন যানবাহনগুলো মহাসড়কে উঠে বা মহাসড়ক থেকে যখন যানবাহন গুলো লিং রোডে যায় তখন যে সময় লেগে যায় এতে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। আর এছাড়াও এই মহাসড়কে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে এছাড়াও অন্তত 12টি সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনা কবলিত যানবাহন সরাতে গিয়েই কিন্তু এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 43 ঘন্টা যাবত এই মহাসড়কে যানজট রয়েছে। এতে করে যারা উত্তরের মানুষ রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে সেটি হচ্ছে যে অতিরিক্ত যানবাহনের চাপে রাত থেকে এখন পর্যন্ত যমুনা সেতুর টোল আদায় বন্ধ ছিল কয়েক দফায় প্রায় দীর্ঘ সময়। এতে করে এই যমুনা সেতু যানবাহন পারাপার হতে পারেনি। এতে যানজটে যারা ঘরমুখ মানুষ রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আর এছাড়াও এই মহাসড়কে যারা ঘরমুখ মানুষ রয়েছে বিশেষ করে নারী ও শিশু এদের মধ্যে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। এর কারণ হচ্ছে প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে তাদের কষ্ট হয়েছে। আর এছাড়াও আমরা দেখেছি যে অনেকেই 13 থেকে 15 ঘন্টা যানজট ঠেলে এই পৌলি এলাকায় এসে কিন্তু অনেকেই গরম সহ্য করতে না পেরে অনেকেই ঢাকায় আবার চলে গিয়েছে। তারা বলছিল যে এই 13 থেকে 14 ঘন্টায় তারা এই পর্যন্ত আসলেও কতক্ষণে রংপুরে যাবেন সে বিষয়টি তারা নিশ্চিত নাই। এতে করে তারা কিন্তু এই ভোগান্তি লাঘব করার জন্য কিন্তু তারা পুনরায় আবার ঢাকার দিকে চলে গেছে। আর এদিকে যানজট নিরসনে জেলা পুলিশ সুপার সহ প্রায় 6 শতাধিক পুলিশ এই মহাসড়কে দায়িত্ব পালন করছেন। আর এদিকে মহাসড়কে কয়েকদিন যাবতই কিন্তু গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। আর গণপরিবহন সংকট থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা খোলা ট্রাক ও পিকআপে করে তারা কিন্তু বাড়ি ফিরছে। আর এতে রোদে তাদের অনেক কষ্ট হয়েছে। আর আমরা কিন্তু লক্ষ্য করেছি যে শুধু রোদে তাদের কষ্ট হচ্ছে না, যখন বৃষ্টি হয় তখনও কিন্তু যারা খোলা ট্রাকে যাচ্ছেন তাদেরও কিন্তু ভোগান্তি পোহাতে হয়েছিল। আর এছাড়াও পুলিশ বলছে যে এই মহাসড়কে গাড়ির টান শুরু হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। তো নোমান, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের ভোগান্তির সবশেষ তথ্য। চলে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেহান। ইফতেখার, আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কেমন, যাত্রী হয়রানির কোনো অভিযোগ আছে কিনা? তোমার দিনভর কিন্তু এই গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই মহাসড়ক দুটিতে কিন্তু ভোগান্তি ছিল। যাত্রীদের অনেক অভিযোগ আমরা শুনেছি, তবে সেই ভোগান্তির রেশ কিন্তু কিছুটা হলেও এখন কমেছে। কারণ আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই যাত্রী চাপ যেমনটি কমেছে, পাশাপাশি যানবাহনের সংখ্যাও কিন্তু বেড়েছে। অর্থাৎ আগে যে পরিমাণ যাত্রী ছিল সেই পরিমাণ কিন্তু যানবাহন পাওয়া অর্থাৎ পরিবহন কিন্তু ছিল না, যে কারণে একটি যাত্রীদের ভোগান্তি হয়েছিল। পাশাপাশি দীর্ঘ যানজট কিন্তু ছিল এই মহাসড়ক দুটিতে। তবে এখন এই দুটি মহাসড়কে একেবারেই যানজট নেই বললেই চলে। আমি যদি জানাই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একদম টঙ্গী থেকে শুরু করে মাওনা চৌরাস্তা পর্যন্ত কোথাও কোনো ধরনের যানজট নেই। যাত্রীরা নির্বিঘ্নে এই পথ দিয়ে যেতে পারছেন ময়মনসিংহ অঞ্চলের দিকে। পাশাপাশি উত্তরবঙ্গের অর্থাৎ উত্তরের পথে যে 23 থেকে 24টি জেলার বাসিন্দারা যারা এই চন্দ্রা দিয়ে যাতায়াত করেন, তাদেরকে শুধুমাত্র চন্দ্রা ত্রিমোর এলাকায় আসলে সেখানে কিছুটা যানবাহনের জটলা তৈরি হয়েছে বিধায় সেখানে কিছুটা দুর্ভোগ রয়েছে। তবে এই চন্দ্রা ত্রিমোর এলাকা পার হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু আর তাদেরকে গাজীপুর অংশে কোনো যানজটের মুখে পড়তে হচ্ছে না। তবে টাঙ্গাইল অংশে আবার কিছুটা সেখানে ভোগান্তি রয়েছে। তবে বলা যায় যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গত দুদিনের যে যানজটের যে চিত্র ছিল, ভোগান্তির যে চিত্র ছিল, সেই চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। মানুষ এখন শেষ মুহূর্তে যারা যাচ্ছেন বাড়িতে, তারা অনেকটাই নিরাপদে এবং স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, কেউ কেউ আমাদেরকে বলছেন যে তারা গত দুদিন ধরে যে ভয়াবহ যানজট দেখছিলেন গণমাধ্যমগুলোতে, সংবাদ মাধ্যমগুলোতে, সেই সংবাদ পাওয়ার পরে তারা কিন্তু বা যে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য তারা আহ তারা এই পরিবর্তন করে, তাদের শিডিউল পরিবর্তন করে তারা আজকে শেষ সময় যাচ্ছেন। এবং এই মুহূর্তে যারা আমরা দেখেছি যে চন্দ্রা তিমুরের যে বাস কাউন্টার গুলো রয়েছে, সেই বাস কাউন্টার গুলোতে পর্যাপ্ত গাড়ি রয়েছে,
কিন্তু সকালের দিকে যে পরিমাণ যাত্রী ছিল সেই পরিমাণ যাত্রী এখন নেই। দীর্ঘ সময় ধরে একটি বাস ভরতে সময় লাগছে, অর্থাৎ যাত্রীর জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবং বলা যায় যে যারা বাড়ি ফিরবেন, অর্থাৎ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাবেন, অধিকাংশরাই কিন্তু চলে গেছে। যেহেতু গাজীপুরের শিল্প এলাকা এবং গাজীপুর সহ আশপাশের সাভার, আশুলিয়া সেখানেও কিন্তু শিল্প এলাকা রয়েছে এবং সেই শিল্প এলাকার মানুষ সবগুলো কারখানায় কিন্তু ছুটি হয়ে গেছে। সে কারণে শিল্প এলাকার যারা শ্রমিক রয়েছেন তাদের যে উপচে পড়া চাপ এবং যে ভিড় সেটি সামাল দিতে কিন্তু এই মহাসড়কে সময় লেগেছে এবং ভোগান্তি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে কোনো ধরনের দুর্ভোগ নেই। এ ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। ঢাকা, ময়মনসিংহ এবং টাঙ্গাইল এবং গাজীপুরের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার এদিকে দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরছেন, সে খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, গতকাল এই সময়ে ভিড় ছিল সদরঘাটে, আজ ঈদ যাত্রার শেষ দিনে যাত্রী চাপ কেমন দেখছেন? নোমান, আমরা যখন এখানে এসেছি এখানে আসার পর থেকেই যাত্রীর চাপ গতকালকের চেয়ে তুলনামূলক কম দেখেছি। গতকালকেও আমাদের সহকর্মীরা খবর জানানোর চেষ্টা করেছিলেন এবং আজকে যখন আমি এই টার্মিনালে আসি, এখানে এসে যে জিনিসটি দেখলাম যে ঈদের যাত্রায় নর্মালি সাধারণত যেই ধরনের এখানে যাত্রীদের চাপ দেখা যায় সেই ধরনের চাপ কিন্তু আজকে দেখা যাচ্ছে না। যদিও এখানে যারা এই নৌবন্দর কর্তৃপক্ষ রয়েছে বা এই লঞ্চের যারা স্টাফ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে গতকাল একটি চাপ ছিল এবং আজকে দুপুর 12টা 1 নাগাদ এক ধরনের যাত্রীর চাপ ছিল, কিন্তু এই যে বিকাল নাগাদ ধীরে ধীরে সেই চাপটির কমতে শুরু করেছে এবং তারা বলছেন এটা রাত 8টা নাগাদ এই চাপ আরও কমে যাবে। মূলত এখন আমরা যেই পন্ডুনতে আসি সেখান থেকে দক্ষিণাঞ্চল অর্থাৎ ভোলার দিকে যে লঞ্চগুলো সেটি ছেড়ে যায় এবং এই যাত্রীদের সে ধরনের কোনো অভিযোগ আমরা লক্ষ্য করিনি। তাদের ভাড়ার বিষয়ে জানতে চেয়েছি বা তাদের লঞ্চ পরিষেবা নিয়ে বা কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়গুলো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম। কোনো বিষয়ে আসলে তাদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এর আগেও জানিয়েছিলাম যে এখানে বৃষ্টি হয়েছিল ঘণ্টাখানেক আগে, সে বৃষ্টির কারণে তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। এছাড়া আসলে তাদের সে ধরনের কোনো বাধা বা বিড়ম্বনার কথা তারা বলেননি বা আমরা শুনতে পাইনি। এবং আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি যে এখানে নৌ পরিবহন কর্তৃপক্ষ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি তৎপর উপস্থিতি আমরা দেখেছি। আমরা সেনা সদস্যদের টহল দিতে দেখেছি এবং তারা দেখেছি যে তারা প্রত্যেকটি লঞ্চে উঠে যাত্রীদের সাথে কথা বলছেন, যারা লঞ্চ স্টাফ আছে তাদের সাথে কথা বলছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলো জিজ্ঞেস করছিলেন সেনা কর্মকর্তারা। এছাড়া বা আমরা দেখেছি যে পুলিশ এবং অন্যান্য সদস্যরা, আনসার সদস্যরা কিন্তু এখানে যাত্রীদের সেবায় কোনো বিঘ্ন করছে কিনা সেই বিষয়টি লক্ষ্য রাখছে। এখন ভোলার দিকের কয়েকটি লঞ্চ হয়তো বা ঘণ্টাখানেক বা 30 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে এবং এরপর মূলত বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেগুলো মূলত রাত 8টা 9টার মধ্যেই ছেড়ে যায়। আমরা সেখানেও যাত্রীদের সাথে কথা বলেছি, সেভাবে ভিড় আসলে দেখতে পাইনি এবং যারা লঞ্চের যারা স্টাফ রয়েছেন তারা বলছেন যে এই যে যাত্রীর চাপ সেটি আরও কমে যাবে, কিন্তু আগামীকাল অর্থাৎ যেহেতু আগামীকাল ঈদুল আজহার পরে অর্থাৎ আগামীকাল 12টার পরে যাত্রী চাপ আবার একটু বাড়তে পারে বলে তারা মনে করছেন। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। সকাল থেকেই কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে রাজধানীর হাটগুলোতে। গরু না পেয়ে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এক হাট থেকে অন্য হাটে। এদিকে ময়মনসিংহের হাটে পশুর সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম, এতে বিপাকে পড়েছেন বড় গরুর বিক্রেতারা। এদিকে ভিন্ন চিত্র সাভারের পশুর হাটে, ক্রেতা থাকলেও নেই পশু, এতে কয়েকদিনের তুলনায় বেড়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শাহজাহানপুর হাটে আছেন আসিফ ইকবাল। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ সংলগ্ন পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ ও সাভারের গ্যান্ডা হাট থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। শুরুতে যাচ্ছে আসিফের কাছে। আসিফ, শেষ দিনের হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? হাটে কি পশু সংকট দেখা দিয়েছে কিনা জানাবেন। নোমান, যদি হিসেব করা যায় আর মাত্র একটি রাত তারপরে কিন্তু পবিত্র ঈদুল আজহা। তো ঈদুল আজহার যে প্রধান অনুষঙ্গ অর্থাৎ যে কোরবানির যে পশুটি সেটি সংগ্রহের জন্য আসলে কিন্তু শেষ সময়ের যে তোড়জোড়টি আছে ক্রেতাদের সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি রাজধানীর শাহজাহানপুর পশুর হাটে। এখানে যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে একটু দেখাই, শেষ সময়ের যে বেচা বিক্রি আমরা যেটিকে বলি সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে পুরো হাট জুড়েই। কিন্তু আমরা দেখছি যারা ক্রেতা, যারা
তাদের পছন্দের পশুটি খুঁজছেন, সেই পছন্দের পশুটি খুঁজতে খুঁজতে কিন্তু তারা এখানে আসছেন এবং তারা পছন্দের পশুটি ক্রয় করার জন্য সব ধরনের চেষ্টা করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সব ধরনের সব শ্রেণী পেশার ক্রেতারাই কিন্তু আসলে সমাগম করছেন শেষ মুহূর্তে, যারা আসলে ঈদের আগে এই কয়েকদিনের মধ্যে যারা তাদের পছন্দের পশুটি সংগ্রহ করতে পারেননি, তারা কিন্তু চেষ্টা করছেন যে আজকে দিনের মধ্যেই পশুটি সংগ্রহ করতে, কারণ রাতের দিকে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন তারা হতে পারে, সেই জন্য তারা চেষ্টা করছেন যে দিনের মধ্যেই তাদের পশুটি সংগ্রহ করার জন্য। কিন্তু আমরা এখানে যেটি এসে দেখেছি যে হাটে পর্যাপ্ত পরিমাণ পশু থাকলেও আসলে যে পরিমাণ পশু রয়েছে তার থেকে কিন্তু আসলে আমরা ক্রেতাদের সংখ্যা তুলনামূলক অনেক বেশি দেখেছি। সুতরাং যেটি হচ্ছে আসলে যে ক্রেতারা বিভিন্ন হাট থেকে হাটে যাচ্ছেন, তারা বিভিন্ন বিক্রেতার কাছে যাচ্ছেন, কিন্তু দরদামের একটি তফাৎ বা একটি পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে, যেটি কিন্তু আসলে গত 2 দিনে তেমন একটা ছিল না। কিন্তু এই আজকে এই শেষ সময় এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যে দামের পার্থক্যটি সেটি কিন্তু আসলে অনেকটাই ব্যবধান তৈরি হয়ে গেছে। এর কারণ হিসেবে বিক্রেতারা যেটি আমাদের বলছেন যে ইতিমধ্যেই আসলে তাদের বেশিরভাগ পশুই বিক্রি হয়ে যাওয়ার কারণে তাদের হাতে যে অল্প কিছু পশু আছে সেগুলোই কিন্তু তারা আসলে এখন বিক্রি করছে। তারা বলছেন যে তারা বিগত কয়েকদিনে কিছুটা দাম ছাড়লেও এখন যেহেতু শেষ মুহূর্ত, সেই জন্য তারা আসলে আরেকটু দেখতে চাচ্ছেন আসলে যে বাজার কোন পরিস্থিতিতে যায়। আর যারা ক্রেতা আছে তারা বলছেন যে তারা আসলে দেখছিলেন যে শেষ মুহূর্ত পর্যন্ত বাজার আসলে কোন দিকে গড়ায়, কিন্তু তারা শেষ মুহূর্তে এসে দেখতে পাচ্ছেন যে আসলে বাজারটি কিন্তু আসলে তাদের অনুকূলে নেই, যেটি গত 2 দিন ছিল। আর আরেকটু জানিয়ে রাখি নোমান, আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা শাহজাহানপুর পশুর হাটে যেটি দেখতে পাচ্ছি বা আশেপাশের অন্যান্য হাটেও যেটি দেখতে পাচ্ছি, একটু জলাবদ্ধতা, একটু কাদা, এই কাদা জলাবদ্ধতা মারিয়ে কিন্তু আসলে যারা ক্রেতা আছে তারা কিন্তু আসলে এই হাটে জড়ো হচ্ছেন এবং তাদের পছন্দের পশুটি সংগ্রহ করার চেষ্টা করছেন পবিত্র ঈদুল আজহার কোরবানির জন্য। তো এই ছিল আমার কাছে শাহজাহানপুর পশুর হাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আসিফ ইকবাল। আমরা এবার চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আমাদেরকে জানাবেন আজকের দিনে পশুর দরদাম কেমন? নোমান, ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি আমি বলি, কোরবানি পশু বিক্রি একেবারে শেষ সময় চলছে এবং আমি রয়েছি ময়মনসিংহের ঠিক ব্রহ্মপুত্র নদীর পাড়ে সার্কিট হাউস মাঠ সংলগ্ন কোরবানির পশু হাট, এবং এখানে আমরা প্রচুর কোরবানি পশু সরবরাহ আমরা দেখতে পেরেছি, কিন্তু সেই তুলনায় কিন্তু ক্রেতার সমাগম অনেকটাই কম। এই হাটের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটি হলো, যেহেতু ব্রহ্মপুত্র নদীর ওই পারে চর বিস্তৃত জনপদ রয়েছে, চর সিরতা, চর ঈশ্বরদিয়া, চর নীলক্ষিয়া, পরাণগঞ্জ, বুড়োর চর সহ বিভিন্ন যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের ছোট ছোট যারা ক্ষুদ্র মাঝারি খামারি কৃষক যারা রয়েছেন, তারা বিভিন্ন দেশি যে গরুগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে এসেছেন। এবং যেটা আমরা কয়েকদিন ধরেই বলার চেষ্টা করছিলাম বিভিন্ন হাট ঘুরে, যে গত কয়েক বছরের তুলনায় এবার কিন্তু ময়মনসিংহে কিন্তু বিভিন্ন আকার প্রকার মানভেদে গরুতে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত কিন্তু কমে বিক্রি হচ্ছে, এবং এখানে আসার পরেও আসলে বেশিরভাগ গরুই কিন্তু কোরবানি কেনা হয়ে গেছে। এবং যারা আসছেন শেষ সময়, শহরের কিছু মানুষ এখনও যারা কোরবানি পশু কিনেনি, অনেক মোলামুলি করে যদি একটু কমে কিনা যায় সেই বিষয়টি তারা দেখছেন। তবে বড় সাইজের যে গরুগুলো রয়েছে কোরবানি যারা নিয়ে এসেছেন, তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। 8 লাখ 10 লাখ টাকা দাম চাইলেও সেগুলো 3 লাখ 3.5 লাখ টাকার উপরে কিন্তু দাম করছে না। তারা যেটা বলছেন, বিভিন্ন খামার থেকে কোরবানি পশুগুলো তারা এনেছেন, তারা বলছেন যে হারে গোখাদ্যের দাম বেড়েছে সেই তুলনায় তারা সারা বছরই আশায় থাকেন যে এই কোরবানি পশুটি তারা বিক্রি করবেন, এখান থেকে কিছু লাভ করবেন, কিন্তু সেই লাভের মুখটি কিন্তু যারা বিক্রেতা আছে তারা দেখতে পাচ্ছেন। তো অন্যদিকে যারা কোরবানির পশু কিনতে আসছেন, তারা কিন্তু বেশ স্বস্তির ঢেকুর দিচ্ছেন এবং তারা বলছেন যে কয়েক বছরের তুলনায় এবার আসলে কোরবানি পশুর দামটা তুলনামূলক কম। গত বছর আসলে 1 লক্ষ টাকার নিচে কোনো কোরবানি পশু কেনা যাচ্ছে না, তবে ছোট সাইজের যে কোরবানি পশুগুলো আমরা দেখতে পাচ্ছি দেশি, সেগুলো কিন্তু 70, 75, 80, 85-র মধ্যে কিন্তু কেনা যাচ্ছে। একটু বড় মাঝারি সাইজ হলে সেটি 1,10,000 বা 15-র মধ্যে সর্বোচ্চ এখানে আমরা দেখতে পেরেছি আসার পর যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে 5 থেকে 7 লক্ষ টাকার মতো গরু। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু সেই সকাল থেকে এখানে কোরবানি পশু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন এবং খুব যে ক্রেতা দাম করছেন তাও কিন্তু নয়। অনেক ক্রেতারাই আছেন যে আসলে শেষ বেলায় এসে যদি একটু কম মূল্যে তারা আসলে কোরবানি পশুটি কিনতে পারেন, সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন। এবং
আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখনও এই হাটটি রয়েছে এবং এই হাটটি রাত অবধি চলবে। ময়মনসিংহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যেটা বলেছেন যে 1,169টি কোরবানির পশুর হাট এবার বসছে, যেখানে 50টি মেডিকেল টিম থাকবে এবং ময়মনসিংহের জেলার চাহিদা মিটিয়েও 50,000 কোরবানির পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবার চলে যাচ্ছি সাভারে। হুমায়ুন, সাভারের হাটে পশুর দাম বাড়তির কারণ কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সাভারের হাটে আসলে গতকাল থেকে আমি সকাল থেকে ঘুরে দেখেছি বেশ চড়া দামে কিন্তু পশু বিক্রি হচ্ছে। ছাগল, মহিষ, ভেড়া কিন্তু উপস্থিতি ক্রেতাদের তুলনায় বিক্রেতার সংখ্যাই আসলে বেশি মনে হচ্ছে। যথেষ্ট পরিমাণে ক্রেতা কিন্তু রয়েছে। আমি হাট ঘুরে দেখেছি, তবে এই বাজারে মাঝারি সাইজের যেসব পশু রয়েছে সেগুলোর কিন্তু চাহিদা বেশি। মাঝারি এবং ছোট সাইজের পশুর চাহিদা বেশি এবং বড় সাইজের যেসব গরু রয়েছে সেগুলোর চাহিদা থাকলেও সেগুলোর দাম কিন্তু মোটামুটি হাতের নাগালের মধ্যে রয়েছে। মাঝারি এবং ছোট সাইজের পশুর দামই বেশি এবং গতকালকে তুলনায় আজকে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যথেষ্ট পরিমাণে কিন্তু পশুর এখানে মূল্য বৃদ্ধি রয়েছে এবং ক্রেতা কিন্তু রয়েছে বাজারে। ক্রেতার তুলনায় কিন্তু সেই অনুপাতে আসলে গরু, ছাগল এবং মহিষের সংখ্যা কিন্তু কম রয়েছে। ক্রেতারা ঘুরছেন এবং দাম দর করছেন, আসলে তারা অপেক্ষা করছেন আসলে দাম আসলে কমবে কিনা সে আশায় কিন্তু রয়েছেন। যদিও আজকে রাতের মধ্যেই কিন্তু আগামীকাল পবিত্র ঈদুল আজহা সকালে রাতের মধ্যেই কিন্তু পশু কিনতে হবে, কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রেতার সংখ্যা কিন্তু বাজারে আমরা লক্ষ্য করেছি। কিন্তু আসলে বেচা বিক্রি কিছুটা এই মুহূর্তে আসলে আমরা বাজার ঘুরে দেখেছি কিছুটা কম হচ্ছে। ক্রেতারা আসলে দর কষাকষিদের মধ্যেই রয়েছে, বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে দামাদামি চলছে এবং ক্রেতারা মোটামুটি অপেক্ষা করছে যে পশুর দাম কিছুটা কমে কিনা সেই আশায় মধ্যরাত অবধি অবশ্য এই বাজারটি চলবে। এটি সাভার পৌরসভার একমাত্র অনুমোদিত বাজার, সবচেয়ে বড় পশুর হাট। বেশ কদিন ধরেই কিন্তু বাজারটি বেশ ভালোভাবে জমে উঠেছিল। এখনো কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে ক্রেতা এই বাজারে রয়েছে, কিন্তু ক্রেতার তুলনায় যেমনটি বলছিলাম আমি পশু কিন্তু কিছুটা কম রয়েছে এবং সকাল থেকে কিন্তু থেমে থেমে একাধিকবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিও কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে একটি রসায়নের একটু ঘাটতি ঘটিয়েছে। তারপরেও কুরবানি ঈদকে কেন্দ্র করে যেহেতু এই হাট, যেহেতু কুরবানি দিতে হবে, বিক্রেতারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে গরু, ছাগল এবং মহিষ নিয়ে এসছেন এবং ক্রেতারাও কিন্তু সাভারের বিভিন্ন এলাকা থেকে এখানে পশু কেনার জন্য এসছেন। কিন্তু দামের সাথে আসলে ক্রেতার চাহিদা এবং বাজেটের সাথে কিন্তু এই মুহূর্তে দামের যথেষ্ট ফারাক রয়েছে। সে কারণে কিন্তু ক্রেতারা আসলে এই মুহূর্তে পশু কিনতে পারছেন না। তারা ঘুরে ঘুরে দেখছেন, বিক্রেতারা কিন্তু দাম ছাড়ছেন না। তারা আসলে দাম ধরে রেখেছেন এবং ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন আসলে কখন পশুর দাম কিছুটা কমবে, তখন আসলে তারা সেই কাঙ্ক্ষিত পশুটি কি কুরবানির জন্য কিনবেন। এই ছিল গেন্ডা পশুর হাট থেকে আমার কাছে বিস্তারিত। শেষ দিনে পশু কেনাবেচার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যুক্তরাজ্যের লন্ডনে নেতাকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন সহ আরও অনেকে। পশ্চিম লন্ডনের কিংস্টন পার্কের এই ঈদ জামাতে অংশ নিয়েছেন সাধারণ মুসল্লিরাও। এর আগে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করেছেন দেশটিতে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। দয়া করে সবাই সুশৃঙ্খলভাবে বসে, মুরব্বি প্লিজ বসুন। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় কেউ কোনো সমস্যায় পড়ে থানায় গেলে পুলিশ তৎপর থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। এর আগে ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ঈদের জামাত সামনে রেখে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। জাতীয় ঈদগাহে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি কোনো ধরনের ব্যাগ ও ধারালো অস্ত্র না আনার অনুরোধ জানান। পরে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে র্যাবের মিডিয়া উইং প্রধান বলেন, সারা দেশে গোয়েন্দা নজরদারি ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় বাড়ানো হয়েছে র্যাবের টহল টিম। ঈদ
ঈদগাহ ময়দানে প্রবেশ পথসমূহে আরসির মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, গলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। বৃষ্টির কথা মাথায় রেখে দেশের বেশিরভাগ জায়গায় ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদগাহ ময়দান ছেয়ে দেয়া হয়েছে সামিয়ানা ও ত্রিপলি দিয়ে। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে প্রধান এবং প্রথম নামাজ, যেখানে নামাজ আদায় করবেন প্রায় 40,000 মুসল্লি। ফ্যান, ছাউনি, কার্পেটিং সহ সব ব্যবস্থা শেষ করেছে সিটি কর্পোরেশন। এছাড়া বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে পুরো ঈদগাহ ময়দান ছেয়ে দেয়া হয়েছে সামিয়ানা ও ত্রিপলি দিয়ে। এছাড়া নগরীর জিমনেশিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও 41টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদে সকাল 7টা থেকে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সিলেট জেলায় এবার 390টি স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার নামাজে জামাত। এছাড়া এর মধ্যে 142টি খোলা জায়গায় আর 248টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদে। ঈদের প্রধান জামাত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে, তবে বৃষ্টিতে নামাজের জন্য নেওয়া হয়নি তেমন কোনো বাড়তি ব্যবস্থা। বরিশালেও ঈদের নামাজের সব প্রস্তুতি শেষ করেছে সিটি কর্পোরেশন। বরিশাল হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 মুসল্লিদের সুবিধায় ঈদগাহ ময়দানে টানানো হয়েছে সামিয়ানা। ঈদগাহ ময়দান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। এদিকে শুক্রবার সকালে বৃষ্টিতে খুলনা সার্কিট হাউস মাঠে পানি জমলেও নামাজের প্রস্তুতি শেষ করেছে সিটি কর্পোরেশন। সকাল 7:30টায় প্রথম জামাতের জন্য মাঠ পরিষ্কার সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই সময় ঈদের নামাজে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। চাঁদপুরের 4টি উপজেলায় প্রায় 40টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সাদরা দরবার শরীফ প্রাঙ্গণে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এছাড়া দিনাজপুরের ফুলতলা, ইসলামবাগ উপশহর, বিরামপুরের বিনাইল, আয়রাবাজার জামে মসজিদ সহ 44টি স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে পশু কোরবানি করা হয়। এদিকে মৌলভীবাজারেও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত করছেন মুসল্লিরা। শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ সাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নারায়ণগঞ্জ, পটুয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। উপদেষ্টা পরিষদ তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই উপদেষ্টা পরিষদের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন আশা করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টা সহ 2 ছাত্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এই বিষয়টা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে, আমি মনে করি যে এটা সকলের জন্যই মঙ্গলজনক হবে। ঈদের দিন সিটি কর্পোরেশনকে সহায়তা করতে প্রতিটি এলাকায় এনসিপির একটি টিম থাকবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের মুখ্য সমন্বয়ক আকরাম হোসেন। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য হটলাইন চালু থাকবে, যেখানে নগরবাসী কল দিলে কোরবানির বর্জ্য অপসারণের অনুরোধ জানাতে পারবে। কল পাওয়া 30 মিনিটের মধ্যে এনসিপির টিম সেখানে পৌঁছে বর্জ্য অপসারণ করবে বলেও জানানো হয়। সিটি কর্পোরেশনের পাশাপাশি এনসিপির পক্ষ থেকেও কোরবানির দিন থেকে পরবর্তী 3 দিন ব্লিচিং পাউডার ও পলিথিন বিতরণ করা হবে বলে জানান আকরাম হোসেন। ব্রিফিংয়ে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের ভলান্টিয়ার টিম থাকবে, যারা আমাদের এনসিপির টি শার্ট পরে সেই ওয়ার্ডে সার্বক্ষণিক যে ঈদের যে 3 দিন, এই 3 দিন তারা সার্বক্ষণিক অবস্থান করবে এবং সেখানে যে কোনো ধরনের সমস্যা হলে, সেখানে কোনো ধরনের ময়লা থাকলে সেটা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করা, কিংবা ময়লার যে টিম সেই টিমের সাথে
সমন্বয় করার জন্য তারা কাজ করবে। দ্বিতীয়ত, আমাদের মহানগর এবং উত্তর এবং দক্ষিণে আমরা একটা হটলাইন চালু করছি, যে হটলাইনে নগরবাসীর যে কেউ কল দিলে 30 মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে চলে যাবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই ময়লা কিংবা সেই বজ্র অপসারণের ব্যবস্থা করবে। বরিশালে আগামীকাল সন্ধ্যার আগেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক। দুপুরে বরিশাল ঈদগাহ ময়দান পরিদর্শনের সময় তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরের 30টি ওয়ার্ডে 202টি স্পট কোরবানির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোরবানি শেষে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে দুপুর 2টার দিকে আর তা শেষ হবে সন্ধ্যার আগেই। বর্জ্য পরিষ্কারে নিয়োজিত থাকবে 10টি ট্রাক, 3টি লেডার, 70 জন ঝাড়ুদার। এছাড়া এই কাজে ব্যবহার করা হবে 5000 ব্যাগ ও 1000 কেজি ব্লিচিং পাউডার। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় 3 জন নিহতের ঘটনায় লোকো মাস্টার সহ 4 রেল কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে জানালীহাট স্টেশনের সহকারী স্টেশন মাস্টারের দাবি, সেতুটি ডেথ স্টপ হওয়ার নিয়ম অনুযায়ী লাইনম্যানের সংকেত মেনে ট্রেন সেতুতে ওঠার কথা থাকলেও চালক তা মানেননি। সেতুর উপর থাকা অটোরিকশা, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় 3 জন নিহত সহ আহত হন আরও 6 জন। তদন্ত কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডেটা স্টপ দেওয়া আছে, ওখানে ড্রাইভার এসে আপনার ওখানে একটা বই আছে, ওখানে সিগনেচার করবে, তারপর ট্রেন যাবে। কিন্তু গতকালকের ক্ষেত্রে ড্রাইভার সেটা মানে নাই, এবং কি আমার তো সড়ক পথটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই, এর মধ্যে সে দ্রুত গতিতে ট্রেনটা ব্রিজের উপর উঠে গেছে। তাকে রেড সিগন্যাল দেওয়া হয়েছে, লাল বাতি সিগন্যাল দেওয়া হয়েছে দাঁড়ানোর জন্য, সেটাও সে ফলো করে নাই। টাঙ্গাইলের কালিহাতীতে উত্তরবঙ্গগামী বাস ও ট্রেনের ছাদ থেকে পড়ে 2 জন নিহত হয়েছেন। সকালে কালিহাতীর ইন্নিবাড়ি ও নাগবাড়ি এলাকায় 2টি আলাদা দুর্ঘটনায় প্রাণ হারান তারা। স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনের ছাদে বসে মানুষ বাড়ি ফিরছিল। ট্রেনটি এলেঙ্গার ইন্নিবাড়ি এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের ছাদ থেকে এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। একই উপজেলার নাগবাড়ি এলাকার ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে রানা মিয়া নামে আরও এক যাত্রীর। পুলিশ জানায়, বাসটি সখীপুর হয়ে কালিহাতী দিয়ে পাবনা যাচ্ছিল। এ সময় অসতর্কতাবশত বাসের ছাদ থেকে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকাল থেকে টানা বৃষ্টিতে খুলনায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। স্থানীয়রা জানান, সকাল থেকে বৃষ্টি হওয়ায় রয়্যাল মোড়, পিটিআই মোড়, বাইতিপাড়া, বানিয়া খামার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যানবাহন চলাচলের পাশাপাশি দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। নগরীর বিভিন্ন জায়গায় ড্রেন ও রাস্তার কাজ চলমান থাকায় ড্রেন দিয়ে পানি নামাতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেন ব্যবস্থার কারণে প্রতিবার বৃষ্টিতে জলাবদ্ধতার এমন দুর্ভোগ পোহাতে হয়। হজের 3য় দিনের আনুষ্ঠানিকতায় বড় জমারায় 60টি কঙ্কর নিক্ষেপ করেছেন হাজিরা। মিনায় পশু কোরবানি ও মাথা মুন্ডনে ব্যস্ত লাখ লাখ হজযাত্রী। ধারাবাহিকতা রক্ষা শেষে মক্কায় ফিরে আবারও তাওয়াফ করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর আগে বৃহস্পতিবার পবিত্র হজের খুতবায় অংশ নেন লাখো মুসল্লি। জোহরের নামাজের আগে মুসলিম উম্মার শান্তি কামনায় হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালেহ আল হুমাইদ। সূর্যাস্তের পর মুজদালিফায় ফিরে যান হাজিরা। সেখানে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন তারা। এবারের হজে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এছাড়াও অনুমোদনহীন হজযাত্রীদের আটকে দেয়ায় তাপপ্রবাহে আক্রান্তের হার 90% পর্যন্ত কমে আসার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পবিত্র ঈদ উল আজহা উদযাপন হচ্ছে আজ। এই জামাতের পর ত্যাগের মহিমায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই উদযাপন হচ্ছে ঈদ। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন হচ্ছে ইউরোপ ও এশিয়ার কিছু অংশেও। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রেও পবিত্র ঈদ উল আজহা আজ। সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি সহ বিভিন্ন শহর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ আদায় হয়েছে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদেও। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ও নিউজিল্যান্ডে আগামীকাল শনিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপন হবে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিশ্বব্যাপী ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ইতালিতে ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। প্রথমে জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ইতালির প্রায় 3 শতাধিক খোলা মাঠে এবং মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং ইতালির এই রাজধানীর রোমে পিয়াসা ভিত্তোরিওতে জাতীয় ঈদগাহ উদযাপন পরিষদের আয়োজনে ঈদের নামাজ সকাল 6:30 থেকে শুরু হয়েছে এবং 5টি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া রোমের বিভিন্ন স্থানে প্রায় 50টিরও জায়গায় ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। তারা প্রত্যাশা করেছেন সুন্দর, সুখী এবং উন্নত একটি বাংলাদেশের। এই ঈদের নামাজগুলোতে বিভিন্ন রাজনৈতিক এবং দূতাবাস থেকে প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছেন। প্রবাসী বাংলাদেশিরা তাদের কথা জানিয়েছেন। তারা বলেছেন যে এই এত আনন্দের মধ্যেও তাদের ভিতরে রয়েছে কিছু বেদনা, কারণ এই খুশির দিনে প্রবাসে থাকা অবস্থায় বাংলাদেশে রেখে আসা তার পরিজন বা আত্মীয়দের কথা মনে পড়েছেন এবং তাদের কথাও স্মৃতিচারণ করেছেন আমাদের কাছে। এবং তারা বাংলাদেশে তাদের ফোনের মাধ্যমে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন ঈদের এই জামাত থেকেও। এবং সবাই প্রত্যাশা করেছেন সুন্দর, উন্নত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের। এই ছিল ইতালি থেকে সর্বশেষ। বাজেট ইস্যুতে চলমান দ্বন্দ্ব নিরসনে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সাবেক উপদেষ্টা ইলন মাস্ক। শুক্রবার এই ফোন আলাপ অনুষ্ঠিত হতে পারে বলে নিশ্চিত করেছে রয়টার্স। ট্রাম্পের বাজেট ইস্যুতে বিশ্বের শীর্ষ ধনকুবের ও সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির মধ্যে সম্পর্ক পৌঁছেছে তলানিতে। পাল্টাপাল্টি মন্তব্যে একে অপরকে সমালোচনায় তীরবিদ্ধ করছেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বাজেটের খুঁটিনাটি নিয়ে অবগত ছিলেন টেসলা প্রধান। তবে বৈদ্যুতিক গাড়ি কর্মসূচিতে ভর্তুকি কমানোর পর থেকেই বাজেট নিয়ে ত্রুটিপূর্ণ মন্তব্য করা শুরু করেন বিশ্বের শীর্ষ ধনকুবের, জানিয়ে হতাশ তিনি। জবাবে সিরিজ পোস্টে মাস্ক জানান, তাকে প্রস্তাবিত বাজেট দেখানো হয়নি। যুক্তরাষ্ট্রকে মন্দার মুখে ঠেলে দিচ্ছে রিপাবলিকান সরকারের আগ্রাসী শুল্ক আরোপ। ইঙ্গিত দেন প্রেসিডেন্টকে অভিশংসিত করা প্রয়োজন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv-তে।